নমস্কার, আবারও ফিরে এলাম দ্য ভয়েস নাওয়ের পর্দায়। আমাদের কিন্তু রয়েছে আজকের যে সেগমেন্ট, অর্থাৎ সুস্থ থাকার সহজ উপায়। এই সুস্থ থাকার সহজ উপায়ে যে যে বিষয়গুলো নিয়ে ইতিমধ্যেই আমরা আলোচনা করেছি তা হলো হার্ট অ্যাটাকের বিষয়। অর্থাৎ হার্টকে সচল রাখতে আমরা আর কি করণীয় করতে পারি বা কি হতে পারে, আবারও সবিস্তারে জেনে নেওয়ার চেষ্টা করছি ডাক্তারবাবুর কাছ থেকে। নাইতুবাবু, আবারও আসছি যে এই যে হার্ট অ্যাটাক যে মূল বিষয়টা আমি শুনছি, এর পূর্ব লক্ষণগুলো সাধারণ মানুষ কিভাবে বুঝতে পারবে, এটা যদি আগে একটু শুনি। আমি তার আগে, তুমি খুব সুন্দর একটা কথা বললে, খুব সুস্থ থাকার সহজ উপায়। আমি তোমাকে বলছি অতি সহজেই সুস্থ থাকা যায়। তাই আজকের দিনে মানুষজনদের এত দুর্দশা দেখে আমার খুব দুঃখ লাগে। অ্যাকচুয়ালি উই ইনভাইট আওয়ার হার্ট অ্যাটাক। তুমি অবাক হয়ে যাবে, তোমাকে আমি যদি বুঝিয়ে বলি তুমি বলবে যে ডাক্তারবাবু সত্যি তো আমরাই তো আমাদের হার্ট অ্যাটাকে ইনভাইট করি। ঠিক আছে, আমি ওটা একটা পরিসরে ডিটেলসে বলবো তোমাকে। তুমি আমাকে একটা সময় দিও, তোমাকে আমি ডিটেলসে বলবো কেন আমাদের যে কোনো সাফারিং তার কারণ হচ্ছে আমাদের ইগনোরেন্স। আমার কথা না, উপনিষদের কথা। আচ্ছা, আমাদের অজ্ঞতা, আমাদের মূর্খামি হচ্ছে আমাদের সাফারিং এর কারণ। তো এখান থেকে বেরোবার একটাই রাস্তা, সেটা হচ্ছে তোমার নলেজ। নলেজ যদি তোমার থাকে তাহলে তুমি ওটাকে ওভারকাম করতে পারো, মূর্খামিকে। তো সাফারিং থেকে মুক্তি পাওয়ার রাস্তা হচ্ছে নলেজ। যেমন ধরো রুমে আমি বসে আছি, অন্ধকারে বসে আছি, তোমাকে আমি ডাকলাম, তুমি কি করবে? সোজা যখন আসতে যাবে এই টেবিলের কোণাতে এসে আঘাত পাবে, অবশ্যই চোট লাগবে। কিন্তু যদি আমি লাইটটা জ্বালিয়ে দিই তাহলে হবে না। তো আমাদের এফর্টটাই এটা থাকবে, বা আমার এফর্ট সবসময় থাকে যে আমরা যেন আমাদের নিজেদেরকে এডুকেট করতে পারি। ঠিক আছে, তো এই এডুকেট করার জন্যই আমরা এগুলো, যে আমি যদি আজকে বুঝতে পারি যে আমার কোনো সময় যে এটা আমার হার্টের প্রবলেম হচ্ছে, তাহলে আমি তার প্রিকশন নিতে পারি, হার্ট অ্যাটাককে আটকে দিতে পারি। যে কোয়েশ্চেনটা তুমি করছো যে পূর্ব লক্ষণ দেখো, তোমাকে আমি আগের বলছিলাম যে আমাদের হার্টের লোকেশন হচ্ছে 2nd to 6th রিব। আচ্ছা, এইখানে আমার ডানাতের মুঠোটার সমান আমার হার্ট বসে আছে। সারা জীবন হার্ট আমার পাম্প করে চলেছে, কখনো কোনো রেস্ট নেয় না, কখনো কোনো রেস্ট নেয় না। তুমি আমি রেস্ট নেই, হার্ট রেস্ট নেয় না। হার্ট রেস্ট নিলে কিন্তু রাম নাম সত্য হয়, একদম ঠিক আছে। তো সেই জন্য সেই হার্টকে কিন্তু আমরা একদম যত্ন করি না বলেই হার্ট অ্যাটাক হয়। তো এই হার্ট অ্যাটাক হওয়ার আগে তুমি বুঝতে পারবে অনেক সময় কি হয়, হার্টে একটা পেন হয় যাকে অ্যানজাইনাল পেন, যেটা একটু আগে বলছিলাম, ওই পেনটা হতে পারে। এছাড়া অনেকের বুক ধরপড় করে, প্যালপিটেশন হয়। অনেক সময় অনেকে দেখবে বলে যে ডাক্তারবাবু আমার না মাঝে মধ্যেই বুক ধরপড় করে। হিন্দিতে অনেক পেশেন্ট এসে বলে ডাক্তারবাবু মেরা ঘাবড়াহট হতা হ্যায়। ঠিক আছে, বুঝতে পারছো তো? ঘাবড়াহট। অনেকের দেখবে একটা সোয়েটিং হয়। আচ্ছা, কম বয়সে, একদমই কম বয়স, কিন্তু আমি বলতে চাইছি ধরুন 14-15 বছর বয়সী, এরকমও আমি বাচ্চাদের দেখেছি, একটু সিঁড়িতে কয়েকটা সিঁড়ি একটু বেশি উঠলেই অতিরিক্ত পরিমাণে হার্ট পাম্পিং হয়। এটা কি বলবেন? এটা একটা ভালো সাবজেক্ট তুমি আমাকে বললে। এটা আমাদের দেশে খুব কমন একটা প্রবলেম হয়, সেটাকে আমাদের দেশে বেশি হয়। এটা হচ্ছে স্যাঁতস্যাঁতে পরিবেশ, বা যদি একসাথে বেশি জন থাকে, প্রবলেমটাকে বলা হয় রিউম্যাটিক হার্ট ডিজিজ। রিউম্যাটিক হার্ট ডিজিজ আমাদের দেশে খুব র্যাম্প্যান্ট, প্রচুর বাচ্চাদের হয়। আর এই রিউম্যাটিক হার্ট ডিজিজ এটা একটা জ্বর। এটা হচ্ছে গাঁটগুলো ফুলে জ্বর হয়। কিন্তু আমাদের একটা ডিকটাম আছে, ইট লিচেস দ্য জয়েন্ট, বাইটস দ্য হার্ট। মানে যদি একটা কুকুরের কামড়ানো আর চেটে দেওয়াকে মনে করা হয়, তাহলে অ্যাজ ইফ এই রিউম্যাটিক হার্ট ডিজিজ আমাদের এই জয়েন্ট অ্যাকচুয়ালি, যেটা আমরা দেখতে পাচ্ছি, যেটা অনেকে ভয় পাচ্ছে, তারা দেখছে কি আমার গাঁট ফুলেছিল, গাঁট ঠিক হয়ে গেছে, যন্ত্রণা হচ্ছিল, যন্ত্রণা কমে গেছে, ভাবলো আমার সব ঠিক হয়ে গেছে। জ্বর হয়েছিল, জয়েন্টে প্রবলেম হয়েছিল, জ্বর ঠিক হয়ে গেল, জয়েন্ট প্রবলেম ঠিক হয়ে গেল। কিন্তু ওই যে রিউম্যাটিক হার্ট ডিজিজ, ওইটা হচ্ছে রিউম্যাটিক ফিভার এবং রিউম্যাটিক হার্ট ডিজিজ। এই হার্ট ডিজিজটা পুরো হার্টটাকে ড্যামেজ করে দিতে পারে। হার্ট ভালভ সবচেয়ে বেশি ড্যামেজ হয়। ঠিক আছে, আমাদের হার্টের যে 4টে প্রকোষ্ঠ আছে তার মধ্যে ভালভ আছে, 4খানা ভালভ আছে। ঠিক আছে, তো এই ভালভগুলো ড্যামেজ হয়ে যায়। যদি ভালভগুলো ড্যামেজ হয় তাহলে বাচ্চাদের এই সহজেই হাঁপিয়ে যাবে, বা প্যালপিটেশন যেগুলো বলছি। এছাড়া অ্যাডাল্টদের ক্ষেত্রে অনেক সময় কি হচ্ছে যে সোয়েটিং, ওরা অনেক সময় বলবে সোয়েটিং। কেউ বলতে পারে আমার খুব শ্বাসকষ্ট হচ্ছে,
কারণ হার্ট যদি পাম্প ঠিক মতো না করতে পারে, হার্ট অ্যাটাক কারোর হয়, তাহলে হচ্ছে শ্বাসকষ্টও হতে পারে। ঠিক আছে, ভয় পেলেও কিন্তু এই ঘটনাটা ঘটে থাকে। ওই জন্য সবসময় যে একটা রোগের একটাই সিমটম, একটা রোগেরই হবে এরকম না, কিন্তু তার কোনো ব্যাপার না। জ্বর যদি কারোর হয় তার 100টা আমি রোগ বলতে পারি যাতে জ্বর হতে পারে। তার মানে এটা নয় যে জ্বর হয়েছে মানে আমি জ্বর দিয়েই বলে দিতে পারবো যে এই রোগ হয়েছে। বুঝতে পেরেছি। তো এটা কমন সিমটম অনেকের। ঠিক আছে, এছাড়াও হতে পারে লোকজন অজ্ঞান হয়ে যেতে পারে, একটা সিনকোপাল অ্যাটাক হতে পারে। আচ্ছা। ঠিক আছে, এটা লোকের হার্ট অ্যাটাক হলো, সিনকোপাল অ্যাটাক হলো, পড়ে যেতে পারে। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে মোটামুটি কমন সিমটম। এবং এটা অনেক সময় এই অ্যানজাইনাল পেনটা কিন্তু এটা শর্ট টাইমের পেন, অ্যানজাইনাল পেন খুব বেশিক্ষণ থাকে না। এটা আমি যদি একটু বলি যে সব সময়ের জন্য ভালো থাকার জন্য, আমি যে বললাম প্রথমে সুস্থ থাকার ভালো উপায়, যেটা আমি জানতে চাইছি, হার্টের কি কোনো ব্যায়াম হয়? ইয়েস, হার্টের প্রচুর ব্যায়াম হয়। আমি ওগুলো বলতে গেলে অনেক টাইম লাগবে, এক্ষুনি আমি বলছি না। আমি হার্ট ফেলিওর যখন বলবো, আচ্ছা নিশ্চয়ই, আমি পরে হার্ট ফেলিওর আমরা আলোচনা করবো, কারণ হার্ট ফেলিওর আমাদের দেশে খুব বাড়ছে। নিশ্চয়ই। হ্যাঁ, আমার কাছে প্রায় 2,500 হার্ট ফেলিওর পেশেন্ট আছে, আমার প্রায় 25,000-এর বেশি হার্ট পেশেন্ট আছে ওয়ার্ল্ড ওয়াইড। সারা পৃথিবীর থেকে। তুমি গোপা, তুমি শুনলে অবাক হয়ে যাবে, আমি এই চেম্বারে আমার কাছে পেশেন্ট ওয়াশিংটন ডিসি থেকে দেখাতে এসেছে। মেলবোর্ন অস্ট্রেলিয়া থেকে আজই মেসেজ এলো। হ্যাঁ, তিনি আমার ডাক্তারবাবু, তিনি ডাক্তার, তিনি নিজে ডাক্তার, তিনি জিআই সার্জন, তিনি নিজের হার্টের অপারেশন করাবেন না হার্ট অ্যাটাক হওয়ার পরে আমার কাছে। তোমাকে আমি বলতে ভুলে গেছি যে আমি কিন্তু হার্ট অ্যাটাকের পরে, যেটা নর্মালি সোসাইটিতে তুমি দেখেছো স্টেন্ট করছে, এনজিওপ্লাস্টি করছে, বাইপাস করছে, এগুলো কিছু খুব লাগে না। আমি কিন্তু উইদাউট এনি সার্জারি আমি কিন্তু এই পুরো হার্টের ট্রিটমেন্টটা করি। এবং আমার 25,000-এর বেশি পেশেন্ট, আমি বললাম শুধু বাংলাদেশের আমার 1,500 পেশেন্ট আছে, ঢাকার থেকে 200 পেশেন্ট আছে, আমার বিহারের প্রায় 500 পেশেন্ট আছে, ঝাড়খণ্ড 500 পেশেন্ট আছে। হ্যাঁ, আমার এন্টায়ার মিডল ইস্ট পেশেন্ট আছে, কিন্তু দুবাই, কুয়েত, শারজা, কাতার, দোহা, আবুধাবি, আজারবাইজান। আমি আজারবাইজান বেড়াতে গেছি, আমার পেশেন্ট বলেছে। আচ্ছা, ঠিক আছে, কাতারে আমাকে ওয়ার্ল্ড কাপ দেখার জন্য আমার পেশেন্ট মানে ইনভাইট করেছিল। ওসব গল্প আমি তোমাদেরকে বলতে পারি, খুব ইন্টারেস্টিং, মানে আমার লাইফ ভীষণ ইন্টারেস্টিং। তো কোনো অপারেশন লাগে না, অপারেশন ছাড়াই কি করে করা যায়, এই যে তুমি বলছো কিভাবে মানুষ ভালো থাকতে পারে, সেটারও আমি জানতে চাইবো যে হার্ট অ্যাটাকের ক্ষেত্রে চিকিৎসা পদ্ধতিটা কি আপনার ক্ষেত্রে। আমি ওটা বলবো। তো তার আগে আমরা যেটা ডিসকাস করবো সেটা হচ্ছে যে হার্ট অ্যাটাক হয় কিন্তু আমার লাইফস্টাইলের জন্য। তো এই হার্ট অ্যাটাকের কারণগুলো, হার্ট অ্যাটাক হলে কি হয় বুঝতে পারলে নিশ্চয়ই। তুমি যদি চাইলে, যদি হার্টটায় পেন হচ্ছে, তুমি একটু কেয়ারফুল হয়ে যাও। কেয়ারফুল হয়ে গেলে তুমি যদি কোনো ডাক্তারের কাছে যাও, মোট 4টে টেস্ট করে তোমার হার্টের প্রবলেম আছে কিনা বলে দেওয়া যাবে। ধরে নাও তোমার কোনো কারণে পেন হচ্ছে, তুমি আমার কাছে এলে, আমি জাস্ট 4টে টেস্ট তোমার দেখে আমি বলে দিতে পারবো। 4টে বেসিক টেস্ট। একটা হচ্ছে, অনেক সময় শুনেছো যে ডাক্তারবাবুরা লিপিড প্রোফাইল করায় একটা, আমরা ইন জেনারেল একটা ব্লাড টেস্ট করাই, তার যে লিপিড প্রোফাইল কথাটা শুনেছো, এই লিপিড প্রোফাইল কেন না, এই যে আমি বললাম ব্লকেজটা, এই যে বললাম এই যে এটা জমছে, এই ব্লকেজটা কিন্তু দেখো এইটা কি, তুমি আমাকে এক্ষুনি প্রশ্ন করতে পারতে যে ডাক্তারবাবু এটা কি জমছে, কি দিয়ে ব্লকেজ হচ্ছে। একদম। তো এইটাকে যে আমি কি করে বলতে পারবো তোমাকে, এটা ধরে নাও এটাকে আমি কেটে নিলাম, এটা কেটে নিয়ে মাইক্রোস্কোপের নিচে দেখলাম, আমি কি দেখতে পাবো? এটা কেটে নিয়ে মাইক্রোস্কোপের নিচে দেখলে দেখবো এটা চর্বি। ঠিক আছে, তাহলে এই চর্বি যেটা, এটাই ব্লাডে কতটা থাকছে এটা দেখার জন্য আমরা লিপিড প্রোফাইল করি। এবং লিপিড প্রোফাইলের মধ্যে কতগুলো ফ্যাক্টর আছে, যেমন কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড, ঠিক আছে, তারপরে এইচডিএল কোলেস্টেরল, এলডিএল কোলেস্টেরল, ভিএলডিএল কোলেস্টেরল, এগুলো ভাগ আছে। কেন আছে? কারণ কোলেস্টেরল যে জিনিসটা, সেইটা যদি আমরা কতটা বডিতে আছে, ট্রাইগ্লিসারাইড কতটা আছে এটা বুঝতে পারি, তাহলে তোমার মধ্যে টেন্ডেন্সিটা বুঝতে পারবো। একদম। তুমি দিনে কটা সিগারেট খাচ্ছ, যদি এটা আমি বুঝতে পারছি, তুমি কতটা ড্রিঙ্ক করছো, তাহলে আমি নিশ্চয়ই তার থেকে যে ড্যামেজ সেটা এক্সট্রাপোলেট করে আমি আন্দাজ পেতে পারি। একদম। আবার এগুলো না করেও অনেকের ক্ষেত্রে তাদের এই স্ট্রেসের জন্য হতে পারে, অন্যান্য সে ফ্যাক্টরগুলো আমি আসবো পরে। তো এই যে জিনিসটা, সেই জন্য একটা হলো লিপিড প্রোফাইল। তাহলে লিপিড প্রোফাইল একটা খুব ইম্পর্টেন্ট টেস্ট। তোমরা অনেক সময় দেখেছো যে ডাক্তারবাবুদের কাছে গেলে লিপিড প্রোফাইল করতে পারবে। এছাড়া হচ্ছে তাহলে লিপিড প্রোফাইল দিয়ে আমি এই ব্লকেজের টেন্ডেন্সি কতটা বুঝতে পারছি। সেকেন্ড হচ্ছে একটা ইসিজি। একটা ইসিজি করলে আমার যেমন ইলেকট্রিক্যাল সার্কিট, আমার বাড়িতে যে ইলেকট্রিকের যে সার্কিটটা আছে,
এটা যেমন বোঝা যায় সেরকম ইসিজি আমাদের হার্টের ইলেকট্রিক্যাল সার্কিট বলতে পারে। হার্ট তো একটা পাম্প, সেই পাম্পটাতে একটা অ্যাকশন পোটেনশিয়াল ডেভেলপ করে, ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল ডেভেলপ করে, তাকে অ্যাকশন পোটেনশিয়াল বলে। তার থেকেই পাম্পিংটা শুরু হয়। তো যদি এই অনেক সময় শুনেছো পেসমেকার বসানো হয়, পেসমেকার মানে কি অ্যাকশন পোটেনশিয়াল ডেভেলপ করার, জেনারেট করার মেশিনটা, ঠিক আছে? তো আমরা ইসিজি করলে সেটা জানতে পারবো হার্টের ইলেকট্রিক্যাল সার্কিট কি আছে। আমরা ইকো করলে হার্ট একটা পাম্প, হার্ট হচ্ছে একটা পাম্প, এই যে পাম্প যে মেকানিক্যাল ফাংশন তার, এটা একটা ইকো করলেই বুঝতে পারবো। আর করোনারি আর্টারি, এই যেটা আমি দেখালাম, এই করোনারি আর্টারি এটা আমরা দেখতে পেতে পারি একটা অ্যাঞ্জিওগ্রাফি করলে। একটা করোনারি আর্টারি অ্যাঞ্জিও করলে এই প্রত্যেকটা আর্টারিকে একদম সুন্দর করে দেখা যায়। অ্যাঞ্জিওগ্রাফি দু রকমের হয়, একটা ক্যাথেটার অ্যাঞ্জিও বলে, ইনভেসিভ অ্যাঞ্জিও বলে, আর একটাকে বলে সিটি করোনারি অ্যাঞ্জিও। তো আমি কোনো কাটাছেঁড়া ছাড়া আমার কাছে হার্টের ট্রিটমেন্টে কোনো এক ড্রপ ব্লাডের ব্যাপার নেই, কাটাছেঁড়া ছাড়া সিটি স্ক্যান মেশিনে এই অ্যাঞ্জিওগ্রাফিটা আমার হয়। আচ্ছা, ঠিক আছে? তো কোনো কাটাছেঁড়ার ব্যাপার নেই, ঠিক আছে? এবং সেটা আমি তোমাকে পরের দিনে দেখাবো যে কত সুন্দর অ্যাঞ্জিওগ্রাফি করা যায়। তো এই 4টে টেস্ট করলে তুমি বলে দিতে পারো যে পেশেন্টের হার্টের প্রবলেম আছে কি নেই। যদি থাকে তাহলে ট্রিটমেন্টও দেখো, কোনো কাটাছেঁড়ার ব্যাপার নেই, আমি তোমাকে সুস্থ রাখতে পারবো। আমার কাছে পেশেন্ট বছরের পর বছর, 20 বছর 25 বছর পেশেন্ট আছে, ইভেন হার্ট অ্যাটাক হয়ে এসেছে তারপরে তারা 20 বছর 25 বছর সুস্থ আছে। মানে এরকম একটা আমি একটু জানতে চাইবো যে হার্ট অ্যাটাকের ক্ষেত্রে আপনার কাছে এমন কোনো ক্রিটিক্যাল পেশেন্ট এসেছে, তার যদি একটা ছোট কোনো মুহূর্ত আমি একটু আমার দর্শকদের সাথে ভাগ করে নেওয়া। আচ্ছা, হার্ট অ্যাটাকের মুহূর্তে আছে আমার কাছে কোনো ক্রিটিক্যাল কোনো কন্ডিশন। কিছুদিন আগে সিএসসির একজন কন্ট্রাক্টর, আচ্ছা, ও হার্ট অ্যাটাক হয়েছিল, তারপরে পরেই আমার কাছে এসেছে, ইমিডিয়েটলি পরেই এসেছে, আমাকে ফোন করেছে, ওর ওয়াইফ ফোন করেছে যে ডাক্তারবাবু এরকম, ও অন্য পেশেন্টের সোর্সে আমার কথাটা জানতে পেরেছে। তো বলছে আমার হাজব্যান্ডের বুকে খুব যন্ত্রণা হচ্ছে, আপনাকে এক্ষুনি দেখাতে চাই। আল্লাহ চলে আসুন। ও লাকিলি আমার পেশেন্টরা সব দূরে দূরে, কিন্তু এই পেশেন্টটা ছিল মোস্ট প্রবাবলি মনে হচ্ছে আমতলা বা এই দিকের কোথাও। তো আমি বললাম চলে আসুন, তাড়াতাড়ি চলে আসুন, বুকে যদি যন্ত্রণা হচ্ছে দেরি করবেন না। কারণটা কি হচ্ছে যে ফার্স্ট আওয়ার ইজ গোল্ডেন আওয়ার, হার্ট অ্যাটাকে ফার্স্ট আওয়ার ইজ গোল্ডেন আওয়ার, কিন্তু যদি বেশি টাইম চলে যায় তাহলে কিন্তু হার্টকে বাঁচানো কঠিন হবে। তো সঙ্গে সঙ্গে আমার কাছে এলো, খুব তাড়াতাড়ি এসেছিল। তো তারপরে আমি দেখেই বুঝলাম হার্ট অ্যাটাক হয়েছে। তো আমি ওকে ইমিডিয়েটলি প্রথমে আইসিইউ কেয়ার দিলাম, 3 দিন আইসিইউ কেয়ার দেওয়ার পরে তারপরে আমি আমার যে প্রিভেন্টিভ যে আমি মেজারগুলো নিই সেগুলো নিলাম, এবং পেশেন্ট আমার কাছে বোধহয় প্রায় 7 বছর হয়ে গেল, তারপর আর কিছু হয়নি, ভালো আছে। হ্যাঁ, এই ক্রিটিক্যাল কন্ডিশনগুলোই আমাদেরকে ওভারকাম করার জন্য। তো এখানে একটা এই কেসটাতে একটা ইন্টারেস্টিং কথা বলে রাখি, আমার মনে পড়ে গেল। সেটা হচ্ছে এই পেশেন্ট প্রচুর ড্রিঙ্ক করতো, একটা বড় বোতল হুইস্কি নাকি সন্ধ্যের পরে খেত, আর 50-60টা সিগারেট খেত। কারণ এর সঙ্গে লাইফস্টাইল খুব রিলেটেড বলে আমি বলছি। তো এই যে পেশেন্টটি আমার কাছে এসেছিল, ওর বয়স 43 বছর। তো ওর যখন একটি বাচ্চা মেয়ে, 4 না 5 পরে বাচ্চা মেয়ে, তো ও যখন এলো, তো আমি ওকে ট্রিট করার পরে সেকেন্ড টাইম যখন আমার কাছে হলো, আমি ওকে কাউন্সেলিং করলাম। আমি খুব সময় দিয়ে পেশেন্টকে সময় দিই এবং কাউন্সেলিং করি, বোঝাই। কারণ আমি বললাম ইগনোরেন্স থাকলে হবে না, ওর নলেজটা দরকার। ওকে আমি বোঝালাম কেন হার্ট অ্যাটাক হলো, ওর লাইফস্টাইলের সাথে সেটা কিভাবে যুক্ত, এবং আমি ওকে বললাম যে এটা তোমার ফার্স্ট অ্যাটাক, যে কোনো সময় সেকেন্ড হবে, থার্ড হবে। তুমি কি তোমার এই মেয়েটিকে ভালোবাসো? মেয়েটি কিন্তু অনাথ হয়ে যাবে কিছুদিনে। আমার চুল সাদা হয়ে গেছে, আমি এই কাজই করছি, তো তোমার কিন্তু আমি বলে দিচ্ছি, শুনতে তোমার খুব খারাপ লাগলেও আবার এটাও বলছি, তুমি যদি লাইফস্টাইল চেঞ্জ করো তাহলে তুমি বেঁচে যাবে। দেখো ও লাইফস্টাইল চেঞ্জ করেছে, এত বছর হয়েছে, এবং ওর ওয়াইফ আমার কাছে যখন 15 দিন পরে আসছে, আমাকে প্রণাম করার জন্য পায়ে পড়ে গেছে। আমি বললাম আরে তুমি আমাকে প্রণাম করছো কেন? আমি তো প্রণাম নিতে চাই না কারণ। তো বলছে যে না, আমি 20 বছরে আমার বাপের বাড়িতে যা করতে পারিনি, আমার শ্বশুর বাড়িতে করতে পারিনি। আপনি কি করেছিলেন সেদিনে ওনাকে রুমের মধ্যে একা বলে? ও তো এখন কোনো কেউ, ওর বন্ধুবান্ধব আসছে যারা নেশা টেশা করে, ওদেরকে দূর করে দিচ্ছে, ও সন্ন্যাসীর মতো জীবনযাপন করে এখন। কিছুই নয়, আমি ওকে এমন ভালোভাবে বুঝিয়েছিলাম, লাইফস্টাইলটাও ফলো করছি। এই ঘটনাগুলোই সত্যি আমাদের জীবনের সাথে এতটাই প্রাসঙ্গিক, সেই কারণেই কিন্তু আমরা বিভিন্ন সময়ে এইভাবেই হার্ট অ্যাটাক জিনিসটাকে যেরকম আজকে আপনাদের সামনে তুলে ধরলাম, সেই পাশাপাশিও কিন্তু আমরা আরও যে বিষয়
বিষয়গুলো পরবর্তীতে তুলে ধরবো। তার মধ্যে কিন্তু থাকবে হার্ট ফেইলিয়ারের মতো কিছু ঘটনা। তাই অবশ্যই দেখতে এবং আপনাদের যে কোনো রকম সমস্যার যে কোনো রকম মুহূর্তের কথা কিন্তু আপনারা তুলে ধরতে পারবেন দ্য ভয়েস নাওয়ের পর্দায়। আপনারা কিন্তু কমেন্টে কমেন্ট করতে পারেন এবং কমেন্টের মাধ্যমে কিন্তু আপনারা জানাতে পারবেন আপনাদের সমস্যাগুলো। তাই আজকের মতো আমাদের এই পর্ব এখানেই শেষ করছি এবং পরবর্তী পর্বে আবারও আপনাদের সাথে ফিরে আসব সুস্থ থাকার সহজ উপায় নিয়ে।